বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। রাত ঠিক ৩টা। পুরো স্টেশন যেন হঠাৎ সময়ের বাইরে চলে গেল। এক মুহূর্ত আগেও কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্ম এখন নিস্তব্ধ। বাতাস নেই, ঝিঝি পোকার শব্দ নেই, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দও যেন সায়েম ঠিক মতো শুনতে পাচ্ছে না। তার সামনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় কালো ট্রেন। দরজাগুলো খোলা, ভেতর থেকে তীক্ষ্ণ হলুদ আলো বের হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আলো বের হলেও ট্রেনের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আলো নয়, কোনো অজানা অন্ধকার বাইরে বেরিয়ে আসছে। সায়েম ক্যামেরা চালু করার চেষ্টা করলো, কোনো কাজ হচ্ছে না। মোবাইল অন হচ্ছে না। হঠাৎ পেছন থেকে সেই বৃদ্ধের গলা ভেসে এলো, চলে যাও, এখনো সময় আছে। সায়েম ঘুরে তাকালো, কিন্তু যেখানে বৃদ্ধ বসেছিলেন সেখানে এখন শুধু একটি ভাঙা কাঠের বেঞ্চ, কেউ নেই। মাটিতে পড়ে আছে একটি মরিচা ধরা পকেট ঘড়ি। ঘড়ির কাঁটা আটকে আছে ৩টা। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, সায়েম। সায়েমের বুক কেঁপে উঠল। কে তাকে নাম ধরে ডাকছে? সে তো এখানে কাউকে চেনে না। আবার সেই কণ্ঠ আরও কাছে, সায়েম, আমাকে চিনতে পারছো না? এই কণ্ঠটা অদ্ভুতভাবে পরিচিত লাগছে। সে ধীরে ধীরে শেষ বগির দিকে এগুলো। জানালার কাছে একজন তরুণী দাঁড়িয়ে। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তার হাসিটা অদ্ভুত। এ যেন একই সঙ্গে আনন্দ আর কান্না লুকিয়ে আছে। হঠাৎ তরুণী হাত তুলে কাচে আঙ্গুল দিয়ে লিখল, বাঁচাও। পরের মুহূর্ততেই শব্দটা বদলে গেল। অক্ষরগুলো নিজেরাই নড়ে উঠল। ধীরে ধীরে লেখা হলো, ভেতরে এসো। সায়েম এক পা এড়িয়ে গেল। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। কিন্তু ঠিক তার পেছনেই রেল লাইনে একে একে জ্বলে উঠতে লাগলো অসংখ্য লণ্ঠন। প্রতিটি লণ্ঠনের পাশে একজন করে মানুষ দাঁড়িয়ে। সবার গায়ে সাদা কাপড়, মাথা নিচু, কেউ নড়ছে না। সায়েম সাহস করে বলল, আপনারা কে? একসঙ্গে সবাই মাথা তুলল। আর সেই দৃশ্য দেখে তার বুকের রক্ত যেন জমে গেল, কারণ প্রত্যেকের মুখ একই, একই চোখ, একই ঠোঁট, একই মুখের শত শত মানুষ। হঠাৎ তারা সবাই একসঙ্গে বলল, একজন যাত্রী কম আছে। আবার বলল, একজন যাত্রী কম আছে। তৃতীয়বার, আজ থেকে নিয়ে ফিরতে হবে। সবাই ধীরে ধীরে সায়েমের দিকে হাঁটতে শুরু করলো। সায়েম দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় স্টেশনের শেষ মাথা আর আসে না। একই প্ল্যাটফর্ম, একই সাইনবোর্ড, একই ভাঙা বাতি। মনে হচ্ছে সে একই জায়গায় বারবার ঘুরছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল একটি ছোট্ট ছেলে, বয়স 10-11, স্কুল ড্রেস পরা, হাতে একটি ছেঁড়া স্কুল ব্যাগ। ছেলেটি শান্ত গলায় বলল, আপনি কি নতুন? সায়েম হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কে? ছেলেটি মৃদু হেসে উত্তর দিল, আমি রাকিব। আমি 1998 সালে এই ট্রেনে উঠেছিলাম, এখনো নামতে পারিনি। সায়েম স্তব্ধ। কি বলছো তুমি? ছেলেটি ব্যাগ খুলে একটি পুরনো পরিচয়পত্র বের করলো। পরিচয়পত্রে স্পষ্ট লেখা, রাকিবুল ইসলাম, নিখোঁজ 14 অক্টোবর 1998। ছবিটি ঠিক তার সামনেই দাঁড়িয়ে থাকা ছেলেটির। সায়েম কিছু বলার আগেই ছেলেটির মুখ বিকৃত হতে শুরু করলো। চোখ দুটো কালো হয়ে গেল, খুব স্বাভাবিকভাবে বড় হতে লাগলো। সে ধীরে ধীরে বলল, আজ তোমার পালা। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে কর্কশ গলায় ঘোষণা শোনা গেল, সব যাত্রী উঠে পড়ুন, দরজা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তারপর ট্রেনের সব দরজা একসঙ্গে প্রচণ্ড শব্দে খুলে গেল, আরও প্রশস্তভাবে। ভেতর থেকে শত শত হাত একসঙ্গে বেরিয়ে এলো।
লম্বা, ফ্যাকাশে, অস্বাভাবিক চিকন, আর সেই হাতগুলো ধীরে ধীরে সাইমের দিকে বাড়াতে লাগলো। সাইম প্রাণপণে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু সে বুঝতে পারলো তার দুই পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। আর ট্রেনের ভেতর থেকে একসঙ্গে শত শত কণ্ঠ ভেসে আসছে, উঠে এসো, তোমার আসন খালি আছে। সাইম প্রাণপণ নিজের পা টেনে সরানোর চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার পা দুটো রেল লাইনের সঙ্গে বেঁধে রেখেছে। ট্রেনের ভেতর থেকে বেরিয়ে আসা ফ্যাকাশে হাতগুলো ধীরে ধীরে তার গায়ের কাছাকাছি চলে আসছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি কর্কশ কণ্ঠ চিৎকার করে উঠল, চোখ বন্ধ করো। সাইম এক মুহূর্তও দেরি করল না। সে চোখ শক্ত করে বন্ধ করতেই চারপাশে এক বিকট শব্দ হলো। মনে হলো শত শত মানুষ একসঙ্গে চিৎকার করছে। কয়েক সেকেন্ড পর শব্দ থেমে গেল। চোখ খুলে সে দেখল সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, কালো কম্বল জড়ানো, লম্বা সাদা শাড়ি, হাতে একটি পুরনো হারিকেন। বৃদ্ধ বললেন, আমি মোতালেব আলী, এই স্টেশনের শেষ স্টেশন মাস্টার। সাইম বিস্ময়ে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বৃদ্ধ হালকা হেসে বললেন, যেখানে জীবিত মানুষ সহজে পৌঁছাতে পারে না। মোতালেব আলী হারিকেনটা উঁচু করতেই ট্রেনের চারপাশে কালো কুয়াশা কিছুটা সরে গেল। প্রথমবারের মতো ট্রেনটাকে স্পষ্ট দেখা গেল, আর সেই দৃশ্য দেখা সাইমের শরীর কেঁপে উঠল। ট্রেনটির গায়ে অসংখ্য আঁচড়, প্রতিটি আঁচড়ের ভিতরে যেন মানুষের নখের দাগ। জানালায় কাচের ভেতর থেকে শত শত মুখ তাকিয়ে আছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য করছে, কেউ আবার নিঃশব্দ হাসছে। মোতালেব আলী নিচু গলায় বললেন, ওদের দিকে বেশিক্ষণ তাকিও না। যতক্ষণ তাকাবে ততক্ষণ ওরা তোমার মতো মন পড়তে পারবে। সাইম জিজ্ঞেস করল, এই ট্রেনটা আসলে কি? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। 30 বছর আগে এই লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল। সেই রাতেও সময় ছিল ঠিক 3টা। হঠাৎ পুরো স্টেশনটি কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায়। কোনো দুর্ঘটনার চিহ্ন পাওয়া যায়নি। রেল লাইন অক্ষত ছিল, কিন্তু ট্রেনের 3 শতাধিক যাত্রী এক রাতেই উধাও হয়ে যায়। তারপর প্রতি অমাবস্যায় ওরা ফিরে আসে আর একজন নতুন যাত্রী নিয়ে যায়। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে একটি শিশুর কান্না ভেসে এলো। সাইম তাকিয়ে দেখল, 3য় বগির দরজায় দাঁড়িয়ে আছে একটি ছোট মেয়ে, বয়স 7-8 বছর। তার হাতে একটি লাল রঙের কাপড়ের পুতুল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমাকে বাড়ি নিয়ে যাবেন? সাইমের বুক মোচড় দিয়ে উঠল। সে এগিয়ে যেতে চাইতেই মোতালেব আলী তার হাত শক্ত করে ধরে ফেললেন। না, কিন্তু ও তো একটা বাচ্চা। বৃদ্ধ কঠিন গলায় বললেন, ওকে বাচ্চা মনে হচ্ছে? আরো ভালো করে তাকাও। সাইম আবার তাকালো। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার সঙ্গে সঙ্গে তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। মেয়েটির চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো অন্ধকার। তারপর সে নিজের মুখ দুহাতে টেনে খুলে ফেলল। মুখের ভেতর আরেকটি মুখ, আরো ভেতরে আরেকটি, একটির পর একটি অসংখ্য মুখ। সবগুলো একসঙ্গে বলল, আমাদের সঙ্গে চলো। ঠিক সেই মুহূর্তে সময় ট্রেনের ইঞ্জিন বিকট শব্দে হুইসেল বাজালো। পুরো প্ল্যাটফর্ম কেঁপে উঠল। মোতালেব আলী আতঙ্কিত হয়ে বললেন, শেষ হয়ে গেছে। ওরা তোমাকে পছন্দ করেছে। মানে? যারা চারদিকে ওরা 3বার ডাকে, সে আর বাঁচে না। হঠাৎ সাইমের পকেটে থাকা মোবাইল ফোন নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো নেটওয়ার্ক নেই, কোনো অ্যাপ নেই, শুধু একটি ভিডিও নিজে থেকেই চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক এই স্টেশন, ঠিক এই রাত, কিন্তু ভিডিওর মানুষটি সাইম নিজেই।
সে ধীরে ধীরে ট্রেনে উঠে যাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আর ভিডিওর শেষ লেখা ভেসে উঠল, রেকর্ডিং তারিখ আগামীকাল। সাইমের হাত থেকে মোবাইল পড়ে গেল, তার মুখ শুকিয়ে গেল। আগামীকালের ভিডিও আজ কিভাবে সম্ভব? ঠিক তখনই ট্রেনের সব জানালা একসঙ্গে খুলে গেল। ভেতরে বসে থাকা শত শত যাত্রী একসঙ্গে মাথা ঘুরিয়ে সাইমের দিকে তাকালো। তারপর সবাই একসঙ্গে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তাদের ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ একসঙ্গে পুরো ট্রেন কেঁপে উঠল, আর এক বিকট চিৎকারে সব যাত্রী একসঙ্গে বলে উঠল, শেষ বগির দরজা খুলে গেছে। মোতালেব আলীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, না, এটা কখনো হওয়ার কথা না। সাইম ধীরে ধীরে ঘুরে তাকালো। শেষ বগির দরজা সম্পূর্ণ খোলা, আর সেই বন্ধকার দরজার ভেতর থেকে কেউ একজন ধীরে ধীরে নিচে নামছে। তার মুখ এখনো দেখা যাচ্ছে না, শুধু ভারী বুটের শব্দ, ঠক ঠক ঠক। শেষ বগি থেকে নামা মানুষটির বুটের শব্দ পুরো স্টেশন জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। ঠক ঠক ঠক। সাইমের বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে। কুয়াশার পর্দা ধীরে ধীরে সরে যেতেই লোকটিকে দেখা গেল। কালো রঙের পুরনো রেলওয়ে কোট, মাথায় ছেঁড়া ক্যাপ, হাতে মরচে ধরা একটি টিকিট পাঞ্জব, কাঁধে ঝুলছে চামড়ার ব্যাগ, কিন্তু তার মুখ বলতে কিছুই নেই। নাক, চোখ, ঠোঁট সবকিছুর জায়গায় শুধু ধোঁয়ার মতো ঘূর্ণায়মান অন্ধকার। মোতালেব আলী ফিসফিস করে বললেন, শেষ, আজ টিকিট পরীক্ষক নিজে এসেছে। সাইম কাপা গলায় বলল, ও কে? বৃদ্ধ উত্তর দিলেন, ও কোনো মানুষ নয়, ও এই ট্রেনের প্রহরী। যে ওঠে তার হিসাব রাখে, সে পালাতে চায়, তাকে ফিরিয়ে নিয়ে যায়। লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ সঙ্গে প্ল্যাটফর্মে ইটগুলো কালো হয়ে যাচ্ছে। সে সাইমের সামনে এসে থামলো, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো। হাতে একটি পুরনো কাগজের টিকিটে রক্তের মতো লাল অক্ষরে লেখা, যাত্রী সাইম হাসান, সময় রাত ৩টে, গন্তব্য প্রত্যাবর্তন নিষিদ্ধ। সাইম আতঙ্কে পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? লোকটি কোনো কথা বলল না, শুধু পাঞ্জব দিয়ে টিকিটে একটি ছিদ্র করলো। ঠিক সেই শব্দের সঙ্গে সঙ্গে সাইমের বাম কবজিতে আগুনের মতো জ্বালা শুরু হলো। সে তাকিয়ে দেখল, তার হাতে ধীরে ধীরে একই রকম একটি টিকিটের ছাপ ফুটে উঠেছে। মনে হচ্ছে চামড়ার ভেতরে কেউ টিকিট খোদাই করে দিচ্ছে। ঠিক তখনই ট্রেনের সব জানালা থেকে একসঙ্গে শত শত হাত বেরিয়ে এলো, কিন্তু এবার তারা সাইমকে ধরতে নয়, বরং সেই টিকিট পরীক্ষকের দিকে হাত বাড়িয়ে আছে। সবাই একসঙ্গে একটাই কথা বলতে লাগলো, আর একজন। লোকটি ধীরে ধীরে মাথা নাড়ালো, তারপর প্রথমবারের মতো কথা বলল। কণ্ঠটা মানুষের নয়, মনে হলো মরিচা ধরা লোহার সঙ্গে লোহা ঘর্ষার শব্দ। সময় শেষ। হঠাৎ স্টেশনের পুরনো ঘড়িতে ৩টা বাজলো, টং ডং টং, ৩বার। আর প্রতিটা শব্দের সঙ্গে পুরো স্টেশন বদলাতে শুরু করলো। ভাঙা দেয়ালে নতুন হয়ে গেল, মরিচা ধরা সাইনবোর্ড চকচকে শুরু হয়ে উঠল, নিভে থাকা বাতিগুলো জ্বলে উঠল। চারদিকে অসংখ্য মানুষ, কেউ টিকিট কাটছে, কেউ চা খাচ্ছে, কেউ ট্রেনের অপেক্ষায়। সবকিছু যেন ৩০ বছর আগের সেই রাত। মোতালেব আলী বিস্ময়ে বললেন, না, আজ ওরা অতীতের দরজায় খুলে ফেলেছে। সাইম দেখল একটি পরিবার ট্রেনে উঠেছে, বাবা, মা আর ছোট্ট একটি ছেলে। ছেলেটির হাতে লাল রঙের খেলনা ট্রেন। হঠাৎ মনে পড়ে গেল, সে তো সেই ছেলেটি যে একটু আগে নিজেকে ১৯৯৮ সালের নিখোঁজ রাকিব বলে পরিচয় দিয়েছিল। কিন্তু এখানে তো
বছরটা আরো পুরনো, সবকিছু যেন সময়ের বাইরে। হঠাৎ একজন রেলকর্মী দৌড়ে এসে চিৎকার করলো, স্যার, সিগন্যাল লাল হয়ে গেছে, এই ট্রেনকে যেতে দেওয়া যাবে না। কিন্তু সেই কেউ তার কথা শুনল না। টিকিট পরীক্ষক শুধু ধীরে ধীরে তার দিকে তাকালো। পরের মুহূর্তেই রেলকর্মীটি চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে গেল, যেন সে কোনোদিন ছিলই না। মোতালেব আলী সাইমের কানে কানে বললেন, শোনো, এই ট্রেনটা থামানোর একটাই উপায় আছে। কি? ইঞ্জিনের ভেতরে একটি পুরনো ব্রাশের ঘণ্টা আছে, ওটা বাঁচতে পারলে সব আত্মমুক্তি পাবে। কিন্তু কিন্তু কি? আজ পর্যন্ত কেউ ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঠিক তখনই টিকিট পরীক্ষক তার কালো হাত তুলে সাইমের দিকে ইশারা করলো। ট্রেনের দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করলো। শেষ দরজাটি খোলা। ইঞ্জিনের দিকে যাওয়ার একমাত্র পথ সেটাই। মোতালেব আলী সাইমকে ধাক্কা দিয়ে বললেন, দৌড়াও, নইলে আর কোনো সুযোগ পাবে না। সাইম প্রাণপণে ট্রেনের দিকে দৌড়া দিল। টিকিট পরীক্ষক তার পেছনে এগোতে শুরু করলো। দুজনে মাঝখানে দূরত্ব কমছে। আর ঠিক সেই সময় শেষ বগির দরজায় লাফ দিল। দরজাটি বিকট শব্দ বন্ধ হয়ে গেল। কিন্তু সে বুঝতে পারল সে ট্রেনের ভেতরে ঢুকে পড়েছে। চারদিকে অন্ধকার, তার সামনে অসীম লম্বা করিডোর, যেন এই ট্রেনের কোনো শেষ নেই। দূর কোথাও একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, ইঞ্জিনে যেও না, ওখানে চালক এখনো বেঁচে আছে। দরজাটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সাইম বুঝতে পারল সে আর সাধারণ কোনো ট্রেনের ভেতরে নেই। চারপাশে হালকা হলুদ আলো জ্বলছে, কিন্তু সেই আলো যেন কোনো বাতি থেকে নয়, মনে হচ্ছে ট্রেনের দেওয়াল থেকেই আলো বের হচ্ছে। করিডোরের দুই পাশে সারি সারি বগি, প্রতিটি দরজার ওপর একটি করে নম্বর, কিন্তু সংখ্যাগুলো অদ্ভুত। 1974, 1986, 1998, 2007, 2016, 2026। এগুলো বগির নম্বর নয়, এগুলো বছর। প্রতিটি বগি যেন একটি হারিয়ে যাওয়ার সময়কে ধরে রেখেছে। সায়েম সাহস করে 1998 লেখা দরজাটি খুলল। ভেতরে ঢুকতেই তার মনে হলো সে যেন অন্য এক জগতে চলে এসেছে। বগির ভেতরে সব যাত্রী নিশ্চুপ হয়ে বসে আছে। কারো হাত খবরের কাগজ, কারো কোলের ওপর ঘুমিয়ে থাকা শিশু, কেউ জানালার বাইরে তাকিয়ে, কিন্তু কেউ নড়ছে না। হঠাৎ এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সাইমের দিকে তাকালেন, কাপা গলায় বললেন, আজ কত সাল? সাইম উত্তর দিল, 2026। বৃদ্ধের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তাহলে 28 বছর হয়ে গেছে। তার পাশে বসা এক মহিলা ফিসফিস করে বললেন, আমরা তো ভেবেছিলাম মাত্র কয়েক মিনিট হয়েছে। সাইম স্তব্ধ হয়ে গেল। তাহলে এই ট্রেনের ভেতর সময় থেমে আছে। ঠিক তখনই বগির সব যাত্রী একসঙ্গে সাইমের দিকে তাকালো। একটি ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বাইরে কি এখনো সূর্য ওঠে? আর একজন বৃদ্ধ বললেন, আমার নাতি কি এখনো বেঁচে আছে? একজন যুবক কাপা গলায় বলল, আমার মা কি এখনো আমার জন্য অপেক্ষা করছে? সময়ের চোখে ভিজে উঠল। সে কোনো উত্তর দিল না। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। বগির বাতিগুলো একবার নিভে আবার জ্বলে উঠল। তারপর দূর থেকে ভেসে এলো সেই কর্কশ কণ্ঠ, অনুমোদিত যাত্রী শনাক্ত হয়েছে, অনুমোদিত যাত্রী শনাক্ত হয়েছে। সব যাত্রীর মুখে আতঙ্কে ছড়িয়ে পড়ল। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, ও এসে গেছে। করিডোরের শেষ প্রান্তে ভারী বুটের শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। টিকিট পরীক্ষক আবার এসেছে, কিন্তু এবার সে একা নয়। তার পেছনে ধোয়ার মতো কালো ছায়া, 10টি, 20টি, তারপর শত শত। মনে হচ্ছে পুরো ট্রেনের অন্ধকার তার সঙ্গে হাঁটছে। সায়েম দৌড়ে করিডোর পেরিয়ে ইঞ্জিনের দিকে এগিয়ে গেল।
শেষ দরজাটি খুলতেই তীব্র গরম বাতাস তার মুখে এসে লাগলো। ইঞ্জিনের ভেতর কয়লার আগুন জ্বলছে, কিন্তু আগুনের রং লাল নয়, গাঢ় নীল। সেই আগুনের সামনে বসে আছে একজন মানুষ, কালো রঙের পুরনো লোকোমোটিভ চালকের পোশাক, মাথায় ক্যাপ, দীর্ঘ সাদা দাড়ি। তিনি ধীরে ধীরে পেছনে ফিরলেন। তার মুখ দেখে সায়েম জমে গেল। লোকটির মুখের অর্ধেক মানুষের, অন্য অর্ধেক পুরো কালো হয়ে হাড় বেরিয়ে আছে। একটি চোখ নেই, অন্য চোখে জ্বলছে নীল আগুন। চালক ধীরে ধীরে বললেন, অনেক বছর পর কোনো জীবিত মানুষ এখানে এলো। সায়েম কাপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কে? লোকটি উত্তর দিল, আমি মাহবুবুর রহমান, এই ট্রেনের শেষ চালক। আপনি কি মানুষ? তিনি মৃদু হেসে বললেন, এক সময় ছিলাম। সায়েম ইঞ্জিনের পাশে ঝুলতে থাকা একটি পুরনো পিতলের ঘণ্টা দেখতে পেল। মোতালেব আলী ঠিক ওই ঘণ্টার কথাই বলছিল। সে ধীরে ধীরে ঘণ্টার দিকে এগোতেই চালক গম্ভীর গলায় বললেন, ওটা বাজানোর আগে একটা সত্য জানা দরকার। কি সত্য? চালকের চোখে অদ্ভুত বিষাদ নেমে এলো। তিনি বললেন, এই ট্রেন কাউকে ধরে নিয়ে যায় না, মানুষ নিজের ইচ্ছায় ওঠে। সায়েম অবাক হয়ে বলল, অসম্ভব। চালক ধীরে ধীরে মাথা নাড়লেন। যারা জীবনের কোনো গভীর অনুশোচনা, অপরাধ ও অপূর্ব আকাঙ্ক্ষা, অপূর্ণ আশঙ্কা বয়ে বেড়ায়, তাদের এই ট্রেন ডাকে। ট্রেন নয়, তাদের নিজের অন্ধকারে তাদের এখানে নিয়ে আসে। ঠিক তখনই টিকিট পরীক্ষকের কণ্ঠে ইঞ্জিনের দরজা বাইরে এসে গেল। যাত্রী সায়েম, সময় শেষ। দরজায় ধীরে ধীরে কালো হাতের ছাপ ফুটে উঠতে লাগলো। একটি, দুটি, 10টি, শত শত। চালক দ্রুত বললেন, ঘন্টা বাজাও এখনই। সায়েম পিতলের ঘণ্টাটি ধরল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল ঘণ্টায় চকচকে ধাতব গায়ে নিজের মুখ নয়, বরং আরেকটি মুখের প্রতিচ্ছবি। সে মুখটি ধীরে ধীরে হেসে বলছে, ঘণ্টা বাজালেই ট্রেন থামবে, কিন্তু তার বদলে এখান থেকে যাবে একজন জীবিত মানুষ। সাইমের হাত কেঁপে উঠল। তার সামনে এখন একটাই সিদ্ধান্ত, হাজারো বন্দি আত্মাকে মুক্তি দেবে নাকি নিজে বেঁচে থাকার চেষ্টা করবে। ঠিক তখন ওই ইঞ্জিনের দরজাটি প্রচণ্ড শব্দে ভেঙে খুলে গেল, আর অন্ধকারের ভেতর থেকে টিকিট পরীক্ষক ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। ইঞ্জিনের দরজাটি প্রচণ্ড শব্দে খুলে যেতেই পুরো ট্রেন কেঁপে উঠল। টিকিট পরীক্ষক ধীরে ধীরে ভেতরে ঢুকলো, আর তার চারপাশে ঘূর্ণীয়মান কালো ধোঁয়া। যেদিকে সে হাঁটছে সেদিকেই লোহার মেঝে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। সাইমের এক হাত পিতলের ঘণ্টা, আর অন্য হাত কাঁপছে। তার সামনে দুটি পথ, ঘণ্টা বাজিয়ে সব বন্দি আত্মাকে মুক্তি দেওয়া, অথবা নিজের জীবন বাঁচিয়ে ট্রেন থেকে পালানোর চেষ্টা করা। ঠিক তখনই চালক মাহবুবুর রহমান শান্ত কণ্ঠে বললেন, সিদ্ধান্ত নিতে দেরি করো না, আর মাত্র 1 মিনিট, তারপর এই ট্রেন আর কখনো থামবে না। টিকিট পরীক্ষক এবার তার কালো হাত বাড়িয়ে দিল। তার কণ্ঠে আবার শোনা গেল, টিকিট। সায়েম ধীরে ধীরে মাথা তুলল। সে বুঝে গেছে আজ আর পালিয়ে বাঁচার সুযোগ নেই। হঠাৎ তার চোখে পড়ল ইঞ্জিনের পাশে ঝুলে থাকা একটি পুরনো কাঠের ফলক। সেখানে খোদাই করা ছিল, যে নিজের জন্য বাঁচতে চায় সে এই ট্রেনের যাত্রী হয়, যে অন্যদের জন্য ত্যাগ করে ট্রেন তার ওপর আর কোনো অধিকার রাখে না। সাইমের বুকের ভেতরটা যেন হঠাৎ সাহস ফিরে এলো। সে 2 হাতে শক্ত করে পিতলের ঘণ্টাটি ধরল। টিকিট পরীক্ষক গর্জে উঠলেন। পুরো ট্রেনের ভেতর শত শত আত্মা একসঙ্গে চিৎকার করতে লাগলো। দেয়াল কাঁপছে, জানালার কাঁচ ভেঙে যাচ্ছে, ইঞ্জিনের আগুন নীল থেকে কালো হয়ে উঠেছে। চালক শেষবারের মতো চিৎকার করলেন, এখন। ঢং। ঘণ্টার প্রথম আঘাতেই পুরো ট্রেন আলোয় ভরে গেল। দ্বিতীয়বার ঢং। বগির ভেতর বন্দি শত শত মানুষ একে একে উঠে দাঁড়ালো। তাদের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো।
কারো মুখে হাসি, কারো চোখে জল। একটি ছোট্ট মেয়ে তার লাল পুতুল বুকে জড়িয়ে সাইমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। তারপর সে আলো হয়ে মিলিয়ে গেল। তৃতীয়বার ঢং। এবার পুরো ট্রেন প্রচণ্ডভাবে কেঁপে উঠল। টিকিট পরীক্ষক প্রথমবারের মতো চিৎকার করে উঠল। তার মুখের কালো ধোঁয়া ছিঁড়ে যেতে লাগলো। ধীরে ধীরে দেখা গেল সে আসলে কোনো দানব নয়, সে একজন সাধারণ রেলকর্মী। মুখে অসীম ক্লান্তি, চোখে অপরাধবোধ। সে কাঁপা গলায় বলল, আমি তাদের বাঁচাতে পারিনি। তার শরীরটা আলো হয়ে ভেঙে পড়ল। ঠিক তখনই চালক মাহবুবুর রহমান ইঞ্জিনের লিভার টেনে ধরলেন। তিনি সাইমের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আজ 30 বছরের দায় শেষ হলো। কথা শেষ হতেই তিনিও ধীরে ধীরে আলোর কণায় মিলিয়ে গেলেন। ইঞ্জিনের নীল আগুন নিভে গেল। চারদিকে শুধু সাদা আলো। সাইম অনুভব করল কেউ যেন তাকে জোর ধাক্কা দিল। তারপর সবকিছু অন্ধকার। পরদিন সকাল, পাখির ডাক, মানুষের কোলাহল। সাইম ধীরে ধীরে চোখ খুলল। সে শুয়ে আছে নিশিপুরের পরিত্যক্ত স্টেশনের প্ল্যাটফর্মে। চারদিকে গ্রামের মানুষ ভিড় করে আসে। আজিজ কাকা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি বেঁচে আছো? সাইম উঠে বসে চারদিকে তাকালো। কোথাও কোনো ট্রেন নেই, কোনো কুয়াশা নেই, শুধু ভাঙা রেল লাইন। মোতালেব আলীরাও কোনো চিহ্ন নেই। সবাই অবাক হয়ে দেখলো স্টেশনের পুরনো সাইনবোর্ডের মরিচে ধরা অক্ষরগুলো হঠাৎ নিচে থেকেই ভেঙে পড়ে গেল। মনে হলো বহু বছরের কোনো অভিশাপ শেষ হয়েছে। সরকারি রেকর্ড ঘেঁটে পরে জানা গেল 30 বছর আগে সত্যি একটি যাত্রীবাহী ট্রেন নিখোঁজ হয়েছিল, কিন্তু তার কোনো ধ্বংসাবশেষ কখনো পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকেই স্টেশনটি বন্ধ হয়ে যায়। সাইম শহর ফিরে এসে পুরো ঘটনা লিখতে চাইল, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ড সম্পূর্ণ খালি। মোবাইলে কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, কোনো প্রমাণ বলতে কিছুই নেই। কেউ তার কথা বিশ্বাস করলো না। ধীরে ধীরে সেও বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু ঘটনার ঠিক 1 বছর পর আবার অমাবস্যার রাত 2:59 সাইমের বাড়ির দরজায় নিচু দিয়ে কেউ একটা পুরনো কাগজ ঢুকিয়ে দিল। সে খুলে দেখল একটি পুরনো রেল লাইনের টিকিট, মরিচা ধরা, রক্ত লাল অক্ষরে লেখা, যাত্রী সাইম হাসান, সময় 3টা, গন্তব্য নিশিপুর। আর টিকিটের নিচে ছোট্ট একটি নতুন লাইন, একটি ট্রেন কখনো শেষ হয় না, শুধু নতুন যাত্রী খুঁজে নেয়। ঠিক তখনই দূরে কোথাও নিস্তব্ধ রাতের বুক চিরে ভেসে এলো একটি ট্রেনের দীর্ঘ হুইসেল, ফু। আর সায়েম বুঝতে পারল সেই রাত শেষ হলেও গল্পটি এখনো শেষ হয়নি। আর বন্ধুরা, এখানে আমাদের মূল গল্পটি শেষ হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।